This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় এসে চাঁদনি চকের দোকানে মোবাইল সারায় ধৃত দুই জঙ্গি। চাঁদনি চকের সেই দোকানে টিভি 9 বাংলা 12ই মার্চ সিম ছাড়া মোবাইল নিয়ে দোকানে আসে দুই জঙ্গি। 13ই মার্চ দোকান থেকে মোবাইল নিয়ে যায় দুজন। বারবার সিম বদলে গোয়েন্দাদের চোখে ধুলো দিতে চেয়েছিল এই জঙ্গিরা। বেঙ্গালুরু রামেশ্বরমে ক্যাফে বিস্ফোরণের ঘটনায় যুক্ত দুই জঙ্গি তাদেরকে নিউ দীঘার একটি হোটেল থেকে গতকাল অর্থাৎ শুক্রবার এনআইএর গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডে তাদের নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কলকাতায় আসার পর শুধুমাত্র একের পর এক হোটেল বদল নয়, তার পাশাপাশি নিজেদের মোবাইল ফোন রিপেয়ারিংয়ের জন্য তারা চাঁদনি চক এলাকার একটি মোবাইলের দোকানে এসেছিলেন। আর সেই দোকানের সামনেই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং এখানকার যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। তারা চিনতে পেরেছিলেন কিনা বা টিভিতে যখন তারা খবর দেখলেন তারপর তাদেরকে কিভাবে চিনলেন। मोबाइल बनाने दिए थे। मोबाइल बनाने के बाद जो है उनको मतलब नेक्स्ट डे 13 तारीख को रिटर्न दे दिए। फिर लगभग 1 महीना का समथिंग का बाद जो है करम ब्रांच से पुलिस लोग आए थे। वो मुझसे पूछताछ किए, फिर फ़ोटो का दिखा कर मुझसे उनसे सारा डिटेल्स मांगने की कोशिश की। याद नहीं आ रहा था। फिर कुछ चीज़ याद आई, उनका कुछ बातें हुई थी व्हाट्सएप पे, फ़ोन का मतलब हुआ या नहीं हुआ। फिर व्हाट्सएप में जब मैंने नंबर डाला तो उनसे देखा बात हुआ, फिर उससे मुझे सारी बातें याद आई। फिर सर को मैंने करम ब्रांच से सर आए थे, मैंने उनको सारी बात बताई कि ये सब हुआ था। फ़ोन में मैक का ही प्रॉब्लम था, जिसके कारण हम लोग सिम लगा के अपना जो है मैक चेक कर रहे थे कि मैक प्रॉब्लम सॉल्व हुआ या नहीं है। पुलिस और एनआईए लोग जब आए थे कितने दिन बाद आए थे? वो लगभग 1 महीना। वो बोले हम उसको कि भाई आपका काम नहीं हुआ है, आप ले आ सकते हैं। वो 100 दिया था हमको। 100? हाँ, तो हम उनको दे दिए थे। वो यहीं कहीं निकल गए थे इधर से। পরবর্তীতে যখন এনআইএর তদন্তকারীরা তথ্য জানতে পারেন, তারা এই দোকানে এসে এখানকার কর্মীদের সঙ্গে কথা বলেন, তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছেন এবং তাদের সঙ্গে কী কী কথা হয়েছিল সমস্ত কিছুই কিন্তু তারা নথিভুক্ত করেছেন। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সুপ্রিয় গুহ, টিভি 9 বাংলা। কলকাতায় এসে অটোয় চেপে শহর ঘোরে দুই জঙ্গি। অটো করে কালীঘাট থেকে ইকবালপুরে যায়। যে চালকের অটোতে ধৃত দুই জঙ্গি উঠেছিল তার হদিশ পেল টিভি 9 বাংলা। কালীঘাট ব্রিজের কাছ থেকে ধৃত দুই জঙ্গি অটো রিজার্ভ করে ইকবালপুর যায়। অটো চালকের কাছে থাকার জন্য হোটেলের খোঁজ করে। প্রথমে দুই যুবককে একটি হোটেলে নিয়ে যায়। ওই অটো চালক পছন্দ না হওয়ায় পাশেই অন্য একটি হোটেলে যায় অটো চালক, তাদের নিয়ে যান। আর সেই হোটেলে রুম বুক করে ভাড়া মিটিয়ে দেয় দুই যুবক। বেঙ্গালুরু ব্লাস্টের পর যে দুই আততায়ী কলকাতায় ডেরা গেড়েছিল, যে অটোতে তারা কালীঘাট থেকে খিদিরপুরে গেছিল, সেই অটো ড্রাইভারকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। সরাসরি সেই অটো চালকের সঙ্গে একবার কথা বলে নেব। আচ্ছা, তুমি যেদিনকে ওদেরকে তুললে সেটা কোথা থেকে তুলেছিলে? কালীঘাট বাস স্ট্যান্ড। ওরা কজন ছিল? দুজন। ওদের সাথে কি ছিল? বাইরে ঘুরতে গেলে ব্যাগ হয় না, কান্দে বড় ব্যাগ, ওই দুটো ব্যাগ ছিল দুজনের কাছে একটা একটা। আর তোমাকে কি বললো ওরা গাড়িতে উঠে? খিদিরপুর যায়নি। হিন্দিতে কথা বলো। কি রুম নেবে না কি বলছো? ওটা রুম নেবে, তখন ইকবালপুর মোড়ে এসে আমাকে বলছে भैया हमको रूम लेना है, रूम मिलेगा। আর ওখানে তো ইকবালপুরে অনেক গেস্ট হাউস আছে, তো দেখে দিয়েছি রুম। তবে কোন রুমটা, কটা রুম দেখেছিল? একটাই রুম, একটা রুমে দুটো বেড আছে। আচ্ছা, সেটা কি ওদের পছন্দ হলো? তারপর কি তোমার কি বললো? তারপর আমাকে ভাড়া দিল, আমি চলে এসেছি। কত টাকা ভাড়া দিয়েছিল? 120 টাকা। 120 টাকা। 120 টাকা। আর অন্য কোনো ভাষায় কথা বলছিল, বুঝতে পেরেছিল? তোমার সঙ্গে কী ভাষায় কথা বলছিল? আমার মনে তো হিন্দিতে বলো भैया খিদিরপুর যাইয়েগা। প্রথম অবস্থায় কিন্তু কালীঘাট থেকে অটো রিজার্ভ করে তারা ইকবালপুরে যায় এবং ইকবালপুরে যে গেস্ট হাউসে তারা গেছিল সেই গেস্ট হাউসেই কিন্তু ওঠে এবং তারপরে যদিও সেই অটো চালক সে তার নিজের গন্তব্যে চলে যায়। কিন্তু এই দুজনের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা এই ঘটনায়, গোটা ঘটনা কিন্তু তদন্ত করছে এনআইএ। সৌভিক সরকার, টিভি 9 বাংলা। মাসের 21 তারিখ দুই জঙ্গি তারা নিজের নাম বদল করে ডায়মন্ড হারবার রোডে এই হোটেলে ওঠে। এই হোটেলে উঠে 203 নম্বর যে ঘর, সেই ঘর তারা বেছে নেয়। 21 তারিখ ঠিক যখন দুপুর 2টো থেকে একেবারে 2:15-20 ঠিক সেই সময় তারা এখানে আসেন। তারা কি ডকুমেন্টস দিয়েছিল? না, হ্যাঁ দিয়েছিল। দিয়ে আমরা জেরক্স করতে গিয়েছিলাম,
জিজ্ঞেস করতে গিয়ে মেশিন খারাপ বললে বললাম ঠিক আছে এটা আমাদের কাছে রেখে দিন, আপনি এসে পরে নেন। বললো না আমাদের দিন, আমাদের বাইরে যাব, দরকার আছে। হ্যাঁ, তারপরে ওরা এসেছে, খেয়াল নেই যে ওদের কাছ থেকে আমি আধার কার্ডের জেরক্সটা নিয়ে নিই, রেজিস্ট্রি খাতায় নাম লিখে নিই। তারপর ওরা 22 সেকেন্ড যে না বলে পালিয়ে যাবে এটা আমার মাথায় আসেনি। কিচ্ছু দেয়নি, পয়সাও দেয়নি, না বলে পালিয়ে গেছে। শহর কলকাতার বুকে একটা নয়, ঘন ঘন ঠিকানা বদল, কখনো গোয়েন্দাদের চোখে ধুলো দেওয়া, কখনো নিজের যে ঠিকানা সেই ঠিকানা যাতে কেউ না বুঝতে পায় সেই জায়গাটা নিশ্চিত করা, এটাই ছিল এই দুই জঙ্গির আসল উদ্দেশ্য। ক্যামেরায় সুদেবের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। অর্থাৎ 28শে মার্চ কলকাতা থেকে বাসে চেপে দীঘায় যায় জঙ্গিরা। একাধিক হোটেলের সিসিটিভি ফুটেজ TV9 বাংলার হাতে। প্রায় 1 মাস অবাধে এ রাজ্যে বিচরণ করলো এই দুই জঙ্গি, কিন্তু কেউ টেরই পেল না, পুলিশ কিছুই টের পেল না। বেঙ্গালুরু বিস্ফোরণে বাংলা থেকে দ্রুত দুই জঙ্গি। বাংলা জঙ্গিদের সেফ প্যাসেজ, বিরোধীরা বারবার যে কথা বলছেন, যে অভিযোগ করছেন, সেই অভিযোগ ওড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত মিথ্যাবাদীর দল আর বাংলাকে বদনাম করার দল। বেঙ্গালুরুরে একটা ঘটনা ঘটলো, আমাদের একটা ফোড়ে আছে, ফোড়ে সারাক্ষণ ফোড়ন কাটে। ফোড়েটা বলে দিল বেঙ্গল ইজ নট দ্য সেফেস্ট প্লেস। ভুলে গেছে বেঙ্গালুরু আলাদা স্টেট আর বেঙ্গল আলাদা স্টেট। দ্বিতীয়ত ওর বাড়ি কোথায়? কর্ণাটকায়। 2 ঘন্টার জন্য মিদনাপুরে পঞ্চায়েতে ছিল গদ্দারদের জায়গায়। আমাদের পুলিশ 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে। এটা হচ্ছে বেঙ্গল। মনে রাখবেন